দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন নির্বাচন বিষয়ে যেকোনো সিদ্ধান্ত কোনো দলের পক্ষে না গেলেই অভিযোগ করা হয় লেভেল প্লেইং ফিল্ড নেই বা লেভেল প্লেইং ফিল্ড আছে। সরকার এবং নির্বাচন কমিশন বলেন নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড আছে, দলগুলো দাবি করেন তা নেই। এরই মধ্যে আমরা দেখেছি জামায়াত ইসলামী এই দাবি করেছে এবং সরকার অস্বীকার করেছে যথারীতি। এবং আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, বিএনপিও এর বাইরে কিনা এই আলোচনার বাইরে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বিতর্ক। আর আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শাকিল আনোয়ারকে। আর এসব নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে, রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল আনোয়ার সাথে আছেন। আপনাকে স্বাগত। প্রথমেই বলবো, তারেক রহমানের মাত্র কদিন আগে আমরা একটা কর্মসূচি দেখলাম, উত্তরবঙ্গ সফর করবেন ৯ জেলায় এবং সেটি ১১ থেকে ১৪ই জানুয়ারি, যেটি নির্বাচনের প্রচার যে সীমা যেদিন থেকে শুরু হবে তার আগে ছিল কর্মসূচিটি। এরপরে আবার দেখলাম যে না, তার প্রথম কর্মসূচি হবে সিলেটে এবং সেটি ২২ তারিখে, অর্থাৎ প্রচার সীমার যে ২১ তারিখের পর। এটি কি আপনার কাছে মনে হয় যে বিধিভঙ্গের এক ধরনের আলাপ ওঠার কারণে এই প্রভাবটা পড়লো, এবং এটা আসলে কিভাবে দেখেন এটাকে? হতে পারে, হতে পারে এটা বিধিভঙ্গের। দেখেন, আমি কয়েকদিন ধরেই দেখছি অল্প 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 করে জামাতে ইসলামী তারা এই ইস্যুটিকে আনছে সামনে। জি, তারা হয়তো কিছু বুঝতে পারছে। একটু পরিপ্রেক্ষিত বলা দরকার জি, আমার মনে নিশ্চয়ই। হয়। কেন এই বিতর্ক উঠছে? দেখেন, মানে ২০২৪-এ জুলাই আগস্টের যে ঘটনা ঘটেছে, একটা ১৭ বছরের অত্যন্ত শক্তিশালী একটা সরকার কয়েক সপ্তাহের একটা ছাত্রদের আন্দোলনে, কোটা বিরোধী একটা আন্দোলনে পড়ে গেল তাসের ঘরের মতো। না, এটা সাংঘাতিক ব্যাপার, না? জি, গত ১৭ বছর ধরে অন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করছিল, আন্দোলন কিছুই হচ্ছিল না, কিন্তু হয়ে গেল। আচ্ছা, এই যে একটা মানে অভূতপূর্ব ঘটনা, অভাবিত ঘটনা, এইটাকে কে এটা করেছে? আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলেন, দেখবেন জামাত ইসলামীর লোকজনের সাথে যদি ইন কনফিডেন্সে কথা বলেন, তারা দাবি করে যে এটা মূল যে কৃতিত্ব সেটা আমাদের, সেটা আমাদের লোকজনই, জামাতের। হ্যাঁ, আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমরা এই কাণ্ডটা ঘটিয়েছি, তারা বলে। এবং তো এটা এবং এই কারণে তারা কিন্তু বারবার বলার চেষ্টা করছে বিভিন্নভাবে, পরোক্ষভাবে, সেটা হচ্ছে যে এর একটা মানে রিওয়ার্ড আমাদের পাওয়া উচিত, তাই না? রিওয়ার্ড পাওয়া উচিত। এখন এরা 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 আমার ধারণা এরা মনে করেছিল এই যে ক্যাম্পাস সিলেকশনগুলো হলো কয়েকটা পরপর, সেখানে তাদের যে সার্থকতা, তাদের ছাত্র সংগঠনের, যদিও তারা বলে এটা তাদের ছাত্র সংগঠন না, ওরা ছাত্র শিবিরের, মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে আর কি, ফাংশন করে, কিন্তু আসলে তারা ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদেরই অঙ্গ সংগঠন। তো এইটা দেখে তারা খুবই উৎসাহিত হয়েছিল যে ইলেকশন, যে জোয়ার যেটাকে বলে আর কি, তা না, সেটা তাদের দিকে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে তাদের সেই কনফিডেন্সটা বোধহয় একটু পোড় খাচ্ছে, আমার ধারণা পোড় খাচ্ছে। হচ্ছে প্রথম কথা হচ্ছে যে খালেদা জিয়ার মতো একটা টাওয়ারিং পার্সোনালিটি, পলিটিশিয়ান, তার মৃত্যুতে যে এক ধরনের হিউজ ইমোশনাল আপ্রোর আমরা দেখলাম, মানুষের উপস্থিতি সাংঘাতিক, সাংঘাতিক, এবং স্বতঃস্ফূর্ত। এটা যে খুব ইঞ্জিনিয়ার্ড আমার তা মনে হয়নি, এটা স্বতঃস্ফূর্ত। আর ইঞ্জিনিয়ার করে এতটা পারা যায় না, এটা স্বতঃস্ফূর্ত, এবং আমি এতে অবাক হইনি। দ্বিতীয়ত হচ্ছে তারপরে তারেক রহমান দেশে ফেরা, ফলে হয়েছে কি, পুরো অ্যাটেনশনটা আপনি দেখেন, পুরো দেশের অ্যাটেনশনটা কিন্তু ওদিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে। খালেদা জিয়া, তারপর তারেক রহমান, 17 বছর পরে তিনি ফিরেছেন। মানুষের একটা এবং দুটো ঘটনাকে খুব কাছাকাছি, একটা হিউজ কিউরিওসিটি একদিকে আপনার সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তাই না, এই মুহূর্তে সবচেয়ে বড় দল, সংগঠিত দল হচ্ছে বিএনপি,
আপনি যদি সংগঠনের কথা চিন্তা জি। করেন, তাই না? তো সেই কারণে আস্তে আস্তে আমার মনে হয় জামাত ইসলামের একটু কনফিডেন্সের সমস্যা হচ্ছে। ঘাটতি। সমস্যা হচ্ছে। আসলে তারা কি করবে? যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে আসলে ব্যালটে তাদের শক্তিটা কতটা আসলে তারা দেখাতে পারবে? এটা নিয়ে একটা কনফিডেন্স হয়েছে এবং যখনই কনফিডেন্সের প্রবলেম হচ্ছে আমার ধারণা তারা এই জিনিসগুলোকে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে আসছে। এখন সেটা কি একেবারেই মিথ্যে কি বানোয়াট এ সমস্ত অভিযোগ? সেটা হয়তো নাও হতে পারে। ওকে। নাও হতে পারে। কিন্তু আমার ধারণা এই অভিযোগগুলো যত তাদের কনফিডেন্স কমতে থাকবে, তত বাড়তে থাকবে। আচ্ছা। তত বাড়তে থাকবে। হ্যাঁ, আমার ধারণা। তাহলে এই যে বিষয়টি সেখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম। একটা হচ্ছে বিএনপির আপাত মনে হচ্ছে যে তারেক রহমানের কর্মসূচিটা থেকে তারা পিছিয়ে আসলেন কিনা নাকি তারা অতি সাবধানী হলেন এরকম একটা বিশ্লেষণ জানতে চাই আপনার কাছ থেকে। এখানে ১১ থেকে ১৪ তারিখের কথা যেটি বলা হয়েছিল সেখানে যে কর্মসূচির ধরনটা ছিল সেটি হচ্ছে কবর জিয়ারত করা, মানুষের কাছে দোয়া চাওয়া, মানে যেগুলো সামাজিক কর্মসূচি করে বলা যায়। কিন্তু আপনার মনে হয় কিনা যে তারেক রহমান যদি ঢাকার বাইরে এখন মুভ করেন তাহলে ঢাকার ভেতরে আপনি যে চেহারা দেখেছেন তাতে মনে হয় ওইটা আসলে নির্বাচনকে প্রভাবিত করার মতো গ্যাদারিংটাই হয়ে যাবে কিনা? সেটা হবে, সেটা হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা হবে আমার ধারণা সেটা হচ্ছে সরকারের ভেতরেও হয়তো সেই কনফিউশন আছে, ইলেকশন কমিশনের ভেতরে সেই কনফিউশন আছে। সেটা হচ্ছে যে তারেক রহমানকে একটা বিশেষ ধরনের নিরাপত্তা দিতে হবে হয়তো সরকারকে। হ্যাঁ। মানে ঢাকার বাইরে গেলে। আমার মনে হয় সেটা একটা কমিটমেন্টও হয়তো সরকারের আছে। মানে যেটা প্রকাশ করেনি এখন পর্যন্ত সেরকম কমিটমেন্টও আছে এবং সেটা তার হয়তো সিকিউরিটি থ্রেটও অন্যদের চাইতে অনেক বেশি। সুতরাং তাকে দিতে হবে। এই যখনই দেয়া হবে মানে অন্য ধরনের সিকিউরিটি দেওয়া হবে। ধরেন অন্য দলের নেতা এই শফিকুর রহমান যদি যান, তাকে যে ধরনের দেয়া হচ্ছে বা দেয়া হবে দেখা যাচ্ছে যে মানে চোখে দেখা যাবে অনেক বেশি, অনেক বেশি। সেখানে হয়তো প্রশাসনের লোকজন যাবে, পুলিশের বড় লোকজন সেখানে যে হাজির হবে। সেটার একটা অন্য বিষয় আছে, অন্য অ্যাঙ্গেল আছে। সেটা কেন তারা যাবে আর কি, কেন তারা যাবে? এখানকার আপনি জানেন না বাংলাদেশের ব্যুরোক্রেসি, পুলিশ, এদের অ্যাডমিনিস্ট্রেশনের ক্যারেক্টারটা কি? তারা যদি বোঝে যে কোন দল আসলে ক্ষমতায় আসছে, তারা সে পজিশনিং শুরু এর আগে যেটা আমরা দেখেছি। হ্যাঁ, পজিশনিং শুরু করে। এটা 96 থেকে এটা শুরু হয়েছে। আপনার জনতার মঞ্চের আন্দোলনের পর থেকে বাংলাদেশের ব্যুরোক্রেসি খুব এক ধরনের পলিটিসাইজেশন হয়েছে এবং এরা তো আসলে বেসিক্যালি খুব মানে সেলফ সার্ভিং সব ইনস্টিটিউশনস। হ্যাঁ, তারা এখন হয়তো বুঝতে পারছে যদি একটা ইলেকশন হয় তাহলে কারা ক্ষমতায় আসবে। সুতরাং তারা একটা পজিশনিং এখন থেকে হয়তো করতে পারে। করছে কিনা এটা এভিডেন্স মানে পাওয়া যাবে না হয়তো, কিন্তু করতে পারে। হ্যাঁ, করতে পারে। হিস্ট্রি সেটাই। তো ফলে এগুলো যখন দেখা যাবে তখন তো চিৎকার চেঁচামেচি অন্যরা করবে, এনসিপি করবে, জামাত করবে। তো এই রিস্ক হয়তো ইলেকশন কমিশন নিতে চাইছে না এই মুহূর্তে। অর্থাৎ সেটাও এক ধরনের হিসাব নিকেশের আছে। কিন্তু এটা এড়ানো যাবে কি? 21 তারিখের পরে উনাকে বাইরে বেরোতে হবে। উনি ক্যাম্পেইন করতে যাবেন বিভিন্ন জায়গায়। ইলেকশন ক্যাম্পেইন 22 তারিখ থেকে ইলেকশন করবেন। সেই চিত্র কি তখনও দেখা যাবে যে জামাতের আমির যখন যাচ্ছেন বা এনসিপির নেতা যখন যাচ্ছেন ক্যাম্পেইন করতে বা অন্যান্যরা যারা যাচ্ছেন তাদেরকে কি মাত্রায় মানে নিরাপত্তা দেওয়া হচ্ছে আর তারেক রহমানকে কি মাত্রায় নিরাপত্তা দেওয়া হচ্ছে, কারা সেখানে হাজির হচ্ছেন, সেখানে কি ডিসি সাহেব যাচ্ছেন কিনা, এসপি যাচ্ছেন কিনা, হ্যাঁ, আর এখানে এগুলো নিয়ে কিন্তু বিতর্ক হবে। এবং আপনি দেখেন অবজারভাররা যখন আসবেন এই দলগুলোর সাথে তারা কথা বলবেন এবং অবধারিতভাবে এই দলগুলো এই কমপ্লেন্টটা নিয়ে আসবে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় আমরা দেখেছি যে এর আগে বেশ কিছু দলের প্রধান তারা গানম্যান এবং অস্ত্রের লাইসেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় সরকারি সাবেক কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মকর্তা, মানে তারাও সরকারি কর্মকর্তা, কিন্তু তারা এই সমস্ত বিষয়ে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল, তারা অ্যাপ্লিকেশন করেছিলেন। আর সবচেয়ে বেশি রাজনীতিবিদরা, এবং তারা আমরা এরকম অনুষ্ঠান ডেকে জিজ্ঞেস করেছি, তারা বলেছেন যে না, গানম্যান নিয়ে আমরা স্বস্তি বোধ করি না।
সাধারণ মানুষের কাছে যাওয়া যায় না এবং এই নিরাপত্তা বলার মধ্যে থেকে ভোট চাওয়া যায় না, আর যাই করা যায়, এটি তারা বলেছেন। তাহলে এই যে নিরাপত্তা ইস্যুটা, এবারের যে বাস্তবতা আমরা যেটি দেখেছি, মব কিলিং এর ঘটনা, মব সন্ত্রাস এবং মব করে হ্যারাস করা মানুষকে, এটা যে মাত্রায় ২০২৫ সালে সবচেয়ে বেশি দেখা গেছে, এই নির্বাচনে এর প্রভাবটা মানে ধীরে ধীরে কমছে বলে মনে হচ্ছে নাকি বাড়ছে? সবশেষ দুটো ঘটনা আপনি দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থা। এটা একটা বড় সমস্যা আসলে, মব সমস্যা। আপনি দেখেন মানে এটা বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা যখনই আমার তাদের সাথে কথা হয় তখনই, এবং ডেইলি স্টার, প্রথম আলোর এই ঘটনার পরে আরো বেশি এই মানে প্রথম থেকেই কিন্তু এই সমস্যাটা আছে। জি। জুলাই আগস্টের পর থেকেই কিন্তু একটা এক্সপেকটেশন ছিল, মানে আমিও হয়তো মনে করেছিলাম যে এখন অনেক কিছু লেখা যাবে, অনেক স্বাধীন সাংবাদিকতা করা যাবে। তারপর দেখলাম যে না, হচ্ছে না। হ্যাঁ, আমার সাংবাদিক বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কি নিউজরুমের কি অবস্থা, তারা কিন্তু বলেছে সিচুয়েশন আরো খারাপ। হ্যাঁ, সিচুয়েশন আরো খারাপ। ভয় পাচ্ছেন তারা যে কিছু একটা লিখলে তার কারো মনোপুত যদি না হয়, ফেসবুকে একটা পোস্ট দিয়ে তারপরে মব তৈরি করে হামলা যে হবে না। ব্যাপার কতগুলো হয়েছে, আপনি এখন কেউ যদি বলতে পারে যে কতগুলো আসলে এরকম ঘটনা হয়েছে, কতজন সাংবাদিকের উপর মব অ্যাটাক হয়েছে? হ্যাঁ, সংখ্যা হয়তো খুব বেশি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, সিকিউরিটি এমন একটা জিনিস, আপনার যে পারসেপশন যে কি হয়, ওই যে তাতে করে হয় কি সেলফ সেন্সরশিপ নিজেরাই কমিয়ে দেয় যে এই ঝামেলার ভিতরে আমি যাব না। কিন্তু সরকারের পক্ষ থেকে আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম আলো সহ বেশ কয়েকটা গণমাধ্যমে সরকারের প্রধান শীর্ষ ব্যক্তি, প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন আপনারা মন খুলে লিখুন, সমালোচনা করুন। না, সেটা তো সরকারের কথা সরকার বলবে, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট, তাই না? রিয়েলিটি ইজ অলওয়েজ ডিফারেন্ট, বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে। তো মব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবার জন্য, এবং এটা যদি কন্টিনিউ করতে থাকে এভাবে, আমি জানি না এটা একটা আপনার ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা কতটা এটাকে সামাল দিতে পারবে, কারণ কি ওভারনাইট কি হবে। মানে এর আরেকটা বড় সমস্যা হয়েছে কি, আপনি দেখেন, মানে আমি গিভিং দ্য ডেভিলস ডিউ আর কি, ওই অর্থে বলছি যে যারা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্রের, হ্যাঁ, তার ভিতরে এক নম্বর হচ্ছে পুলিশ, তাই না? তারপরে আপনি বলতে পারেন আর্মি বা অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এদেরই তো দায়িত্ব, হ্যাঁ, এদেরই দায়িত্ব এগুলো, তাই না? আপনি দেখেন 2024-এর পর, জুলাই আগস্টের পরে সবচাইতে ট্রমাটাইজ যে ইনস্টিটিউশনটা আমার মতে, সেটা হচ্ছে পুলিশ। সেই ট্রমাটা তাদেরকে এখনো কেটেছে কিনা আই এম নট শিওর, আমরা জানি না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে পুলিশ এখন, আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আমার পুলিশের দু একজন বড় কর্মকর্তার সাথে কথা হয়েছে, পুলিশের দুটো কাজ, এক হচ্ছে প্রোঅ্যাক্টিভ কাজ, একটা রিঅ্যাক্টিভ কাজ। আচ্ছা, রিঅ্যাক্টিভ কাজ কিছু তারা করছে, কোথাও ইনসিডেন্ট হলে তারা যাচ্ছে তাদের ভেতরে, কিন্তু প্রোঅ্যাক্টিভ যে রোলটা পুলিশের, যেটা খুবই ইম্পর্টেন্ট, নির্বাচন কাছে আসলে তাদের উপরে নির্ভরতা, সেটা কিন্তু তারা করছে না। এবং এই যে 1 মাস নির্বাচন, আপনি কি মনে করেন যে পুলিশের ভূমিকা সেরকম ভাবে বেড়ে যাবে 1 মাসের ভিতরে, তারা প্রোঅ্যাক্টিভ পুলিশ পরিণত হবে না? আচ্ছা, দ্বিতীয়, তাহলে আর্মি, তাই না? আর্মিকে বহুদিন ধরে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে, তারা কি করছে? আপনি যদি দেখেন ফেব্রুয়ারি শেষ পর্যন্ত এখনো আপনি যদি দেখেন প্রিভিয়াস ইলেকশনগুলোতে আর্মির যে রোল ছিল, আপনি 2008-এর ইলেকশনের আগের কথাই ধরেন না কেন, আমরা তো চোখে কিছু দেখছি না। তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের এনফোর্সমেন্ট কি তারা করছে? যে কোনো কারণেই হয়তো করছে না। হ্যাঁ, তো এই দুটো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে এক ধরনের ইনার্শিয়া পরিষ্কার। তো সরকার, ধরেন মোহাম্মদ ইউনূস চাইলেও তিনি তো কিছু করতে পারছেন না, কারণ 1 নম্বর কথা, তিনি যেহেতু এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর থেকে উনি যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না, বিএনপিও প্রথম থেকেই তাকে একটু সন্দেহের চোখে দেখছে। হ্যাঁ, সুতরাং তিনি তার এক্সিস্টেন্সের জন্য তিনি কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছেন যাদের উপরে, তাদের ঘাড়েই কিন্তু এই মব তৈরির একটা অভিযোগ আছে, তাই না? তো তার তো একটা সরকারের তো কোনো একটা সমর্থন দরকার, নিশ্চয়ই, তাই না? আমার ধারণা সেটা একটা বড় সমস্যা তৈরি করেছে সরকারের জন্য। তারা চাইলেও হয়তো সে মতো পাচ্ছেন না। আপনাকে তো একটা
নীতি নিয়ে নিজে একটা সরকার নিজে তো ইমপ্লিমেন্ট করতে পারে না, অন্যান্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়। প্রতিষ্ঠানই করে। হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো থেকে যদি আপনি যখনই সহযোগিতা পান না, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। এখন বলতে পারেন যে না, মেসেজিংটা কি, মেসেজিংটা কি ঠিক হচ্ছে, পলিটিক্যাল মেসেজিংটা কি মানে যথেষ্ট হচ্ছে, সেটাও হয়তো হচ্ছে না বলে অনেকেই বলছেন, আমিও বিশ্বাস করি। আচ্ছা ঠিক আছে, আমি পারছি না, আমার প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না, কিন্তু আমার পলিটিক্যাল মেসেজিংটাও কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সেটাও হয়তো হচ্ছে না। যদিও প্রথম আলো ডেইলি স্টারের পরে সরকারের পক্ষ থেকে একটা পলিটিক্যাল মেসেজিং দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা আসলে কাজ করছে কিনা সেটাই। এবারে একটু আসতে চাই, এবারে নির্বাচনটা একেবারেই শুধু সরকার, নতুন সরকার নিয়ে আসার জন্য একটি নির্বাচন। এবারে গণভোট রয়েছে। গণভোট এর আগেও বাংলাদেশে হয়েছে, প্রত্যেকটাতেই হাঁ ভোট জয়ী হয়েছে। 1991 পর্যন্ত যে 3টি গণভোট হয়েছে। প্রশ্ন হচ্ছে এবারেও সরকার নিজে গণভোটে হাঁ এর পক্ষে বলার জন্য বলছে, কোন কোন দল না বললে তাদের সমালোচনা করছে, এবং আপনি আজকে দেখেছেন এনসিপি বলছে তারা 30টি আসনে প্রার্থী থাকবে, বাকি 270টি আসনে তারা মানে হাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য 270 জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে। বিএনপি বলেছে না, এনসিপি বলছে, মানে তারা তো জামাতের সঙ্গে 30টি থাকবে। তো প্রশ্ন হচ্ছে যে এইটা ভোট যখন চাওয়া হচ্ছে, তাহলে তো হ্যাঁ বা না দুটোই দিতে পারে মানুষ। এই ক্যাম্পেইনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, বিশেষ করে সরকারের পক্ষ থেকে? দেখেন, মানে বাস্তবতা হচ্ছে যে এই যে মানে আপনার সংস্কার প্রস্তাব যার উপরে গণভোটটা হবে, সেটা কিন্তু বড় ধরনের সমর্থক হচ্ছে এই সরকার, তাই না? তারাই এটাকে তৈরি করেছে। হ্যাঁ, ফর্মুলেশন হচ্ছে তাদের, সবার সাথে কথা বলেছে এবং তারা বড় ব্যাকার। হ্যাঁ, যে তারাই এই সমস্ত কমিশনগুলো তৈরি করেছে, করে এই প্রস্তাব করেছে। সুতরাং মানে বাস্তবতা হচ্ছে যে এরা চায় যে এটা হোক, এটা তাদের লেগাসি হবে, তাই না? একটা সরকারের তো লেগাসি লাগে না, সে যে এই যে 2 বছর তারা থাকবে, বা 2 বছর না 1.5 বছর, একটু বেশি হয়তো। তো তারা তো চাইবে যে একটা আমাদের একটা লেগাসি থাকুক। তো বড় একটা লেগাসি কি, ভালো একটা নির্বাচন যদি তারা করতে পারেন, এটা একটা বড় লেগাসি হবে তাদের, তাই না? হয়তো মোহাম্মদ ইউনূস সেটা চাইছেন বিশেষভাবে। দ্বিতীয় লেগাসি কি, সত্যি যদি এরকম একটা সংস্কার জনগণ সমর্থন করে, তাই না? হ্যাঁ, যে ফান্ডামেন্টাল কিছু পরিবর্তন, কনস্টিটিউশনাল পরিবর্তন, অন্যান্য পরিবর্তন, যাতে করে বাংলাদেশের রাজনীতিটা একটু অন্যরকম হয়, অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ে, এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়ে। এটা যদি হয় তাহলে সেটা তাদের আর একটা বড় লেগেসি হবে, হ্যাঁ, মানুষ হয়তো মনে রাখবে অনেকদিন। সুতরাং এটা তারা চান। হ্যাঁ, ফলে আমি বুঝতে পারছি যে একটা সরকার হয়ে নিরপেক্ষ অবস্থান থেকে কোনো একটা প্রস্তাবের পক্ষে বিপক্ষে কথা বলা বা ক্যাম্পেইন করাটা, সেটা অ্যাকসেপ্টেবল না কোনো গণতন্ত্রে। হ্যাঁ, তারা একটা প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, এখন পার্টিগুলো তারা দেখুক যে এটা কি হবে, কিন্তু আমি বুঝতে পারছি যে তারা বিশেষভাবে চান এটা, কারণ এটা তাদেরই জিনিস আসলে, দেয়ার চাইল্ড। হ্যাঁ, এবারে হ্যাঁ জি, যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে মূল নির্বাচনের যেটি মানে হচ্ছে সরকার গঠনের যে নির্বাচন, সেখানে আগে একটা জিনিস ছিল যে আওয়ামী কেন্দ্রিক, আওয়ামী লীগ দল কেন্দ্রিক একটি জোট এবং অন্য একটি জোট হতো। এবারে আমরা, এবং সবসময় বিএনপির একটা জোট থাকতো, বিএনপির জোটের মধ্যে আপনার মনে থাকবে একাধিকবার জামাত ইসলামী তাদের জোটের অন্তর্ভুক্ত ছিল। এবারে তারা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এবং জামাতকে কেন্দ্রিক আরেকটি জোট তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা কি এভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা যে এই দুটো যে পক্ষ আসলে এটা এক পক্ষের, তারা এইভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা, আপনার মনে হয় কিনা? আমার তা মনে হয় না। আমার তা মনে হয় না। পলিটিক্সে ধরেন, পলিটিক্সে কখন বন্ধু কখন শত্রু হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, তাই না? এটা হচ্ছে ক্ষমতার ব্যাপার না। আর বাংলাদেশের মতো দেশে আপনার ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় না থাকা এত বড় পার্থক্য। হ্যাঁ, সুতরাং এই যখন সিনারিও, তখন তো আপনার সেই পুরনো বন্ধুত্বই হিসাবে থাকবে, এটা আশা করা ঠিক না। আর সবচেয়ে বড় কথা কি এখন দেখেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের 91 থেকে যদি আপনি শুরু করেন, 91 থেকে আমাদের একটা প্রপার 91-এ একটা ইলেকশন হলো, তারপর থেকে কয়েকটা হয়েছে, তারপর আবার মাঝখানে। তো 91 থেকে কারা প্রধান বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, ইলেকশন ল্যান্ডস্কেপে কারা প্রধান দুটো প্রতিদ্বন্দ্বী দল ছিল? আওয়ামী লীগ, বিএনপি, তাই না? এখন একটা নেই তাদের ভিতরে, তাই না? তো জামাতে ইসলামী সবসময় কিন্তু একটা মানে
কি বলবো, মানে এটা একটা ফ্রিঞ্জের একটা ইয়ে হিসেবে দেখা হতো। আপনি যদি তাদের ভোটের পার্সেন্টেজও দেখেন, আপনার 2008 সালেও তারা 2টো না 3টে ভোট সিট পেয়েছিল, তাই না? এককভাবে। তো এখন এখন জামাতে ইসলামী এখন মেইন স্ট্রিমে চলে আসছে, বিকজ ওই 2টা দলের একটা দল নাই, তাই না, মেইন স্ট্রিমে। এবং তাদের 24 জুলাইয়ের এই শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলে দেওয়ার সাথে তাদের যে যোগাযোগ, হ্যাঁ, তাদের যে সম্পৃক্ততা, হ্যাঁ, তাদের যে ভূমিকা, সেটার কারণে তারা মনে করে যে তারা বিশাল একটা কাজ করেছে এবং জনগণ তাদেরকে এর জন্য পুরস্কার দেবে, রিওয়ার্ড দেবে, তাই না? সুতরাং তাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি। এখন তারা মনে করছে যে হয়তো যে এই বাংলাদেশের ক্ষমতায় আমরা কেন আসবো না। আচ্ছা, এবারে যদি আমরা পরিসংখ্যানের একটু বিষয় আপনি তুলেছেন, পরিসংখ্যানের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, তাহলে এর আগে পর্যন্ত টোটালি কখনোই প্রধান বিরোধী দল হিসেবেও জামাতকে আমরা দেখিনি। আমরা দেখেছি বিএনপির সঙ্গে একটা ছোট দল হিসেবে, আমি যেটা বললাম একটা ফ্রিঞ্জ, মোস্টলি ফ্রিঞ্জ, রাইট। তো এরকম দেখেছি। এবারে হঠাৎ কি এমন হলো? এটাই কারণ যে আওয়ামী লীগ মাঠে নেই, অর্থাৎ তাদের কার্যক্রম নিষিদ্ধ, কাজেই এটাই একমাত্র কারণ, নাকি এর বাইরে আর কোনো? সেটা আমি যেটা বলছিলাম যে তারা মনে করছে যে 2024-এ যে কাণ্ডটা হয়েছে, এরকম একটা সরকারকে, শক্ত সরকারকে এভাবে ফেলে দেওয়া গেছে এবং তার পেছনে তাদের বিরাট একটা ভূমিকা আছে। সুতরাং আপনি বুঝতে পারছেন তো, তার বিরাট কনফিডেন্স তাদের। আচ্ছা, একই সাথে আমি যে বললাম পরপর কয়েকটা ইলেকশন, ক্যাম্পাস ইলেকশনে তাদের ওই কনফিডেন্সটা অনেক বেশি বেড়েছে। তারপর এক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে ছাত্ররাই মূলত আন্দোলন করেছে এবং ছাত্রদের সঙ্গে তারা যে পরিচয় থাক, যদিও এখানে গুপ্ত রাজনীতির প্রসঙ্গ এসেছে, তারা যে কোনো ভাবেই হোক তারা একসঙ্গে ছিল, তাদের মধ্যে একটা যোগাযোগ ছিল, সেটি অনুমান করা যায়। কিন্তু এনসিপির অনেক ঘুরে শেষ পর্যন্ত সে জামাতের সঙ্গে যে জোট করলো, এবং তারা আসলে এইটা আসলে সেই একই ইন্ডিকেটর কিনা, মানে একই দিকে নির্দেশ করে কিনা? দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমি দেখি এনসিপি ইজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার কাছে। এনসিপির পরে অনেক আশা ছিল, অনেক মানুষের অনেক আশা ছিল। আপনি বলতে পারেন আমিও মনে হয়েছিল যে একটা নতুন ধারার রাজনীতি কি তাহলে বাংলাদেশে আসছে, কিন্তু হয়নি। তারা যেভাবে মানুষকে আন্দোলনের সময় জুলাই আগস্টে সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছিল, পরবর্তীতে কিন্তু মানুষের সাথে তারা সেই যোগাযোগটা করতে পারেনি। সেখানে তারা, সেটা হতে পারে যে অভিজ্ঞতার অভাব, বয়স, রাজনীতির সাথে অভিজ্ঞতার বিরাট একটা সম্পর্ক আছে, তাই না? আপনি একটা আন্দোলন করতে পারেন, আপনি একটা রেভলিউশন করতে পারেন, কিন্তু যখন আপনার রাজনীতি করতে হবে, তখন একটা দল গঠন করতে আপনার যে অভিজ্ঞতা দরকার সেটা ছিল না। এবং আমি সবসময় বলি যে এনসিপি দল গঠন করা সঠিক হয়েছে কিনা। তারা হয়তো 5 বছর একটা প্রেশার গ্রুপ হিসেবে থেকে আস্তে আস্তে পলিটিক্সটাকে বুঝে অভিজ্ঞতা নিয়ে তারপর হয়তো যদি করতো, হয়তো ভালো হতো। তো যার ফলে যেটা হয়েছে, আপনি যখন ইলেকশন, তারপর সাথে সাথে ইলেকশন, তাই না, সাথে সাথে ইলেকশন হলে তখন ইলেকশন ডেমোক্রেসি, ইলেকশন তো ডিফারেন্ট বল গেম, তাই না? আপনার মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে, আপনার সংগঠন থাকতে হবে। তাদের কি কোথায় কিছু নেই, তাই না? তো এখন এটা করতে গেলে তাদেরকে কোনো একটা বড় দলের সাথে থাকতে হবে, তাই না? থাকতে হবে। আমার মনে হয়েছে তারা বিএনপির সাথে চেষ্টা করেছিল, বিএনপি অতটা পাত্তা দেয়নি। বিএনপির সাথে তাদের আলোচনা হয়েছিল, এমনকি তারা মধ্যপন্থী একটা জোট গঠনও করেছিল, যেখানে এবি পার্টি, এনসিপি এবং আরেকটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3টি দল তারা ছিল। সেখান থেকে 1 মাসের মধ্যে তারা আবার সরে এসে এটা করলো না, কারণ বিএনপি অতটা উৎসাহ দেখায়নি। আবার আমার মনে হয় 2টো কারণে। এক হচ্ছে যে তারা অনেক দিন দরবার করছিল যে তাদেরকে এতগুলো সিটের সংখ্যা হবে, মন্ত্রিত্ব দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বিএনপি মনে করেছে আমি কেন দেব, তাদের কি আছে, তারা কি আমাকে 5টা সিট এনে দিতে পারবে? এটা সিম্পল ইলেকশন, মানে হিসাব নিকাশ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এরা কারা? বিএনপির অনেকের ভিতরে এই সন্দেহটা আছে, এদের ভিতরে বিশাল একটা সংখ্যক এলিমেন্টস হচ্ছে জামাতের সাথে সম্পর্কিত। সুতরাং তাদেরকে নেওয়া কি আমাদের জন্য যথেষ্ট সেফ হবে কিনা, নিরাপদ হবে কিনা, কি হয়, এরকম একটা তাদের ভিতরে একটা শঙ্কা ছিল। এখন আমি আপনাকে যদি মানে বিশ্লেষণের জায়গা থেকে প্রশ্ন করি যে এই দলটি এরা কারা, মানে এনসিপির ক্ষেত্রে বাংলাদেশে যারা ছাত্র হয়ে আন্দোলন করেছে শেখ হাসিনার এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে, সেই শক্তির প্রতিনিধিত্ব করে কিনা, এবং একই সাথে তারা জামাতের আসলে অংশ কিনা, সেই প্রশ্ন উঠলে তারা
অস্বীকার করে সবসময়, কিন্তু এটা শেষ পর্যন্ত যাওয়াটা নিয়ে আবার কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে সোশ্যাল মিডিয়াতে যে তারা কেন গেল, এটি আসলে একটা গেম ছিল না। আমি যেটা বলছিলাম যে তাদের না যে কোনো উপায় ছিল না আসলে, এবং তাদের বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পরে তাদের অনেকের ভেতরে কিন্তু এক ধরনের আতঙ্ক লক্ষ্য করা গেছে তাদের সেফটি নিয়ে। হ্যাঁ, তাদের সেফটি নিয়ে তাদের অনেকের ভেতরে একটা আনন্দ। তো তাদেরকে কোনো একটা বড় দলের শেল্টারে যেতে হবে বলে তারা অনেকে মনে করেছেন। কিন্তু বড় দল কি তাদের নিরাপত্তা দিবে? নিরাপত্তা না দিলেও তাদের এক ধরনের তো ইন্স্যুরেন্স, আচ্ছা, এক ধরনের ইন্স্যুরেন্স অবশ্যই। হ্যাঁ, এরা যদি একদম এককভাবে আলাদাভাবে থাকতো, তারা মনে করেছে যে এটা হতে পারে আর কি, এটা খুবই সম্ভব এটা হওয়া। যে সময়ে আমরা দেখলাম জামাতের সঙ্গে তাদের অংশগ্রহণ হলো, ঠিক সেই সময়ে নারী নেত্রীরা মানে এনসিপির যারা খুব পরিচিত এবং তারা সামনে ছিল, বয়স যেমনই হোক তারা কিন্তু সামনের সারির নেতা হিসেবে বাংলাদেশের মানুষকে পরিচিত ছিলেন, তাদেরকে আমরা দেখলাম একই সাথে সরে যাচ্ছে। এইটা আপনার কাছে মনে হয় কিনা যে হিডেন একটা বিষয়, যে নারী জামাতের সাথে যেতে গেলে নারীরা প্রার্থী হতে পারবে না, এটা তারা জেনেছে, তারা জানার ফলে তারা সরে গেলেন? সে তো অবশ্যই। আমি কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে আসলে। হ্যাঁ, কথাও হয়েছে। এটা তাদের রেড লাইন ছিল। কারণ কি দেখেন, এনসিপির ভেতরে নানা ধরনের লোকজন ছিল, নানা ধরনের লোকজন ছিল। তারা সবাই যে ইসলামিস্ট ছিল বিষয়টা তা না, কিন্তু তাদের সাথে সবার যে মানে ছাত্র শিবিরের সম্পর্ক ছিল, জামাতের সাথে সম্পর্ক ছিল সেটা নয়, কিন্তু হয়তো অনেকের ছিল, অনেকের নাই। হ্যাঁ, এই যারা বেরিয়ে গেলেন, এই যে জাবিন, তারপরে যারা, হ্যাঁ, এদের সাথে ওই রকম সম্পর্ক ছিল না। আরো কয়েকজন আছেন তারা, হ্যাঁ, তারা এটাকে নিতে পারেননি। প্রত্যেকের তো পলিটিশিয়ান তো একটা রেড লাইন থাকতে হয় আর কি, না এখানে সম্ভব না আমাদের। তারা বেরিয়ে গেছেন এবং এটাই বোধহয় ভবিতব্য ছিল, আসলে এটাই ভবিতব্য ছিল। হ্যাঁ, তারা যদি আলাদাভাবে একেবারে স্বকীয় একটা ক্যারেক্টার নিয়ে একটা মানে পলিটিক্স করতেন এবং তারা ধরে নিতেন যে না, আমরা ঠিক আছে ইলেকশন করি, আমরা হারবো তাতে কিছু এসে যায় না, এটা আমাদের জাস্ট একটা লঞ্চিং প্যাড, দেন আমরা 5 বছর পরে নেক্সট ইলেকশনে আমরা দেখব। কিন্তু ধরেন পার্সোনাল অ্যাম্বিশন থাকে না অনেকের। আমরা এত বড় একটা কাজ করেছি, তো আমরা পার্লামেন্টে বসবো না, আমরা তো একটু গেলেই বসতে পারি। তো এরকম মানে নেতৃত্বের 4-5 জনের এই অ্যাম্বিশন আছেই, তাই না? পলিটিক্স তো একটা অ্যাম্বিশন। পলিটিক্স সবসময় আদর্শ না, অ্যাম্বিশনও তো বটে, তাই না? সেইভাবে বিবেচনা করছেন। আমরা আলোচনার শেষের দিকে আমি আরেকটা জায়গায় যেতে চাই, সেটি হচ্ছে সব শেষে যদি আসলে বাস্তবতা কি সেটা যদি বিশ্লেষণ করি, হাদির হত্যাকাণ্ড সেই দিন ঘটলো যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলো তার পরের দিন। এইটা আসলে কোনো ইঙ্গিত বহন করে কিনা? এরপরে আমরা দেখলাম বিএনপি স্বেচ্ছাসেবক দলের মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনা। এই দুটি হত্যাকাণ্ডের যে ঘটনার ধরন সেটি একই ধরনের। তারা রিকশায় যাচ্ছিলেন এবং বাইক থেকে অস্ত্রের ব্যবহার করা হয়। এই যে অস্ত্রের ব্যবহার, এটার সঙ্গে আমরা দেখছি হাদি হত্যার পরে ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হলো। কিন্তু তাতে কি দেখলাম? তাতে আমরা দেখলাম অতীতের পুনরাবৃত্তি মনে হয় কিনা আপনার কাছে, যে নির্বাচনের আগে প্রচুর সংখ্যার মানুষকে গ্রেপ্তার করা হয়, এবারও তাই করা হচ্ছে, চলছে বিষয়টি। এটা কখনোই ভালো ফলাফল আনেনি, কিন্তু এবার আনবে কিনা? দেখেন, এই কে হাদিকে মারলো, কে আপনি আরেকজনের কথা বলছেন মুসাব্বির একই কায়দায় মারলো, এর ভিতরে কোনো প্যাটার্ন আছে কিনা? এখন কোনো একটা হত্যাকাণ্ডের যখন কোনো অ্যান্সার না পাওয়া যায়, কাউকে যখন না পাওয়া যায় যে আসলে কে করলো, কোনো এভিডেন্স যখন না থাকে, তখন মানুষজন চিন্তা করে যে এতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, তাই না? এই ঘটনায় কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? আসলে কার লাভ হচ্ছে সেটাও তো খুব পরিষ্কার না। হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে কি ইলেকশন বন্ধ করা যাচ্ছে? আমি তো দেখছি না যে হাদিকে হত্যা করে কেউ ইলেকশন বন্ধ করতে চাচ্ছিলেন। শিডিউল ঘোষণার পরে একজন তিনি প্রার্থী ছিলেন ঢাকা 8 আসনের, তাকে হত্যা করা হলো। এটা আসলে খুবই না। দেখেন, এটা করে মানে ব্যাপারটা কি, মানে তার যে প্রতিদ্বন্দ্বী ধরেন ওই আসনে, এরা কি একটা অবভিয়াস মানে তার দিকে সন্দেহ যাবেই, সে কি এই কাণ্ড করবে? আমার মনে হয় না। আচ্ছা, এটা করে কি বিরাট একটা কেওয়াস তৈরি করে ইলেকশনটা বন্ধ করা যাবে? সেটাও মানে সম্ভব হয়নি বা হবেও না আমার ধারণা। একটা দুটো হত্যাকাণ্ড বাংলাদেশে পলিটিক্যাল অ্যাসাসিনেশন ইলেকশনের আগে এটা নতুন কোনো ব্যাপার না, এটা সবসময় হয়েছে আর কি। হ্যাঁ, তো সুতরাং এর পেছনে কি আছে, এবং আপনি যে অ্যারেস্টের কথা বলছিলেন, এটাকে কেন্দ্র করে অনেক কিছু গ্রেপ্তার হচ্ছে। এখন এটা তো ঠিক যে বাংলাদেশে অনেক অস্ত্র বাইরে রয়ে গেছে, হ্যাঁ, এই অনেক অপরাধীও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
পুলিশের অনেক অস্ত্র মানে হাওয়া হয়ে উদ্ধার গেছে। করা যায়নি, অস্ত্রগুলো তো মানুষের হাতে আছে। হাতে আছে। সুতরাং লেজিটিমেট কনসার্ন হুম, থাকা উচিত সবার, যারা হুম। নির্বাচন করছেন তাদের, যারা নির্বাচন মানে অনুষ্ঠান করছেন তাদের, জি। হ্যাঁ, তাদের লেজিটিমেট কনসার্ন থাকা খুবই মানে সঙ্গত বলে আমি মনে করি। এখন কথা হচ্ছে যে আ উম এই আমার একটা জিনিস মনে হয় যে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, হ্যাঁ? হুম, আপনাকে যেটা ১ম এই বলছিলাম যে এই সরকারের বড় একটা লেগাসি হবে যে ভালো একটা নির্বাচন যদি তারা করতে পারেন। তারা স্বস্তিতে যেতে পারবেন। হ্যাঁ, হুম, আমরা একটা হুম, ভালো নির্বাচন করে হুম, দিয়েছি আরকি। ঠিক আছে? কিন্তু নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় কনসার্ন হবে আমার ধারণা আ আ সিকিউরিটি। হ্যাঁ? হুম। সবসময় থাকে। নিরাপত্তা। বাংলাদেশের নির্বাচনগুলো আপনি জানেন যে বড় ধরনের ভায়োলেন্স হয় সব। ইভেন আপনার ছোট, ছোট আ ইউনিয়ন কাউন্সিল মানে ইলেকশনেও আপনার থানা কিন্তু বা জেলা মানুষজন মারা উপজেলা যায়। পর্যায়ে, জি। হ্যাঁ? মানে মানুষজন খুন হয়। তো এটাতে হবে। এবং একটা দল মনে করছে যে এবার মানে নির্বাচন করলেই আমি এমপি হব। একটা হুম, দল অনেকেই মনে করছে হুম, একটা হুম। দলের, তাই না? জি। তো সুতরাং সে জেতার জন্য যা করার দরকার সে করবে। আমরা বুঝতে একেবারে পেরেছেন? আপনার এই হ্যাঁ, হ্যাঁ। কথাটার সাথে হুম। মানে আমাদের সুতরাং অনেক এটা অতিথি একটা বড় চ্যালেঞ্জ হবে কিন্তু যে হুম, এই নির্বাচনটাকে কোনো মানে সুষ্ঠুভাবে বের করে নিয়ে সুষ্ঠুভাবে আসা। বের করে নিয়ে আসা এবং নিরাপত্তাটা এনশিওর করা। আমরা একেবারে নির্ভর শেষ করবে প্রান্তে আর্মির উপরে। খুব ছোট একটা সংক্ষিপ্ত উত্তর চাইব। সেটি হচ্ছে তাহলে নির্বাচনের ফলাফলটা খুব প্রেডিক্টেবল মনে হচ্ছে কিনা আপনার কাছে? যে ফলাফলটা আমরা সবাই জানি এটা শুধু হুম, নির্বাচনটা হওয়ার অপেক্ষা। আমি কি মনে করি? আপনি মনে কি করি মনে আমার করেন? হ্যাঁ। অভিজ্ঞতা দিয়ে? সেটা হচ্ছে আমি মনে করি যে আমি ১ম এই আপনাকে যেটা বললাম যে বাংলাদেশের অ্যা পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অন্তত 91 থেকে ২ টো দল। হুম, তাই না? আমরা জি, ইলেকশন জি। যেটা দেখেছি। ২ টো দল কানায়, কানায়। আপনি দেখবেন যে যখন একটা দল মানে জিতেছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হেরেছে, হ্যাঁ, তখনও যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, কাছাকাছি। হুম, একদম, হুম, খুবই কাছাকাছি। একদম কাছাকাছি, তাই না? হুম, আচ্ছা। এখন তাদের একটা দল নেই। হুম। আওয়ামী লীগ নেই। জি। আওয়ামী লীগ নেই, তাই হুম, না? সুতরাং এতে করে কি বিএনপির ওই যে ভোটগুলো, হুম। সেই ভোটগুলো কি অন্য কোথাও তো যাবে না, না। তাই না? আমার মনে হয় যে হুম, ও যেতেও পারে, অল্প কিছু যেতে পারে। কিন্তু ওটা থাকবে। তার হুম, কারণ তারা সবসময় পেয়েছে ওটা। হুম, 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 যখন তারা সরকার ভালো চালায়নি তখনও পেয়েছে, যখন চালিয়েছে তখনও পেয়েছে। হুম, তার মানে এখনো হয়তো হুম, পাবে, তাই না? এখন ওই যে বাকি ক্যাম্পের ভোটগুলা, জি। তারা কোথায় যাবে? হুম। বিশেষ তারা করে আওয়ামী হ্যাঁ, লীগের ভোটটা কোথায় হ্যাঁ, যাবে? কোথায় যাবে? এটা একটা বিগ ইস্যু। সেটা কি আওয়ামী লীগের ভোট কি জামাত ইসলামী যাবে না বিএনপিতে যাবে? আমার মনে হয় যদি ঐরকম ব্লক ভোটিং হয়, আওয়ামী হুম, লীগের লোকজন একটা জায়গায় ভোট দেবে। আমার হুম, মনে হয় সেটা হবে না আরকি, হ্যাঁ? আচ্ছা। কিন্তু লোকাল ইলেকশন ইস এ মানে এটা আলাদা মেকানিজম ব্যাপার। আলাদা কিন্তু, বুঝছেন তো? কে জি, কার জি, সাথে জি, ট্রান্সেকশন হয়, জি। কে তাকে ভরসা দেয় যে হুম, হুম, তোমার হুম। দোকানপাট, তোমার ব্যবসা আমি দেখে রাখবো, তুমি যদি কিছু আমাকে হবে না। ইয়ে হ্যাঁ, করো, হ্যাঁ, হ্যাঁ। সেটা হবে। কিন্তু জামাতের বদলে সেটা হচ্ছে বিএনপিতেই যাবে। আমার ওকে। মনে হয় আরকি। সুতরাং যদি সব পরিকল্পনা মতো হয়, হয়। হ্যাঁ, হ্যাঁ। যদি নিয়ম মতো হয় হ্যাঁ, যেটা 91 থেকে যেটা হচ্ছে তাহলে বিএনপি জিতবে। কিন্তু ইউ নেভার নো, কারণ কি বাংলাদেশে বড় একটা পপুলেশন ওভার দ্যা লাস্ট 17 হুম। ইয়ার্স এ হয়েছে। আপনি জানেন যে ইয়াং তো পপুলেশন। আমি সবসময় বলি এদের কোনো পার্টি লয়ালটি নাই। হুম, এবং এরা বিশাল সংখ্যক 4 কোটি হুম। বলা মানে হয় অনেক, আরকি। অনেক বড় হ্যাঁ? সংখ্যা। এবং তার একটা রিফ্লেকশন কিন্তু আপনি ক্যাম্পাস সিলেকশন গুলোতে হ্যাঁ, দেখছেন। হ্যাঁ? যে এদের কোনো পার্টি লয়ালটি নাই। কেউ এরা অনুমান পুরনো। করতে পারেনি। হ্যাঁ, হুম, এখন এরা মনে করে এই বিএনপিও যা আওয়ামী লীগও তাই, এদের পুরনো দল, এদের হোয়াট কাইন্ড অফ তারা চেঞ্জ চায়, বুঝছেন হুম, তো? এখন এরা কোথায় চেঞ্জ? আচ্ছা, তারা কি মনে করে যে জামাত ইসলামকে ভোট দিলে সেই চেঞ্জটা আসবে? নাও মনে করতে পারে। হুম, বুঝতে পেরেছেন? হুম, হুম। কিন্তু এখন মানে তাদের কে বিগ রিড করা হ্যাঁ, কঠিন। এ এ এ এখন আপনি যদি আমাকে বলেন, আমি হুম, বলব যে সব যদি ঠিকঠাক হয়, বিএনপি হয়তো জিতবে যদি ইলেকশনটা ঠিকঠাক মতো হয়। জি। বাট কোন সারপ্রাইজ আছে কিনা? আমি জানি না, জানি না। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা জি। হচ্ছে জামাত ইসলামের ভোট বাড়বে। আচ্ছা। ভোট বাড়বে। বাড়বে। ভোট বাড়বে, অনেক হুম। বাড়বে। অনেক ধন্যবাদ হুম, শাকিল হুম, আনোয়ার হুম। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শাকিল আনোয়ার। তার কাছ থেকে নির্বাচনের এই সময়ের বাস্তবতা, দলগুলোর অবস্থান এবং সবশেষ একটা প্রেডিকশন দিয়ে আমরা শেষ করেছি। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন বার্তাকক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।